বরাহনগরে প্রামাণিক ঘাট রোডে টাকির জমিদার মুন্সিবাবুদের একটি বাগান বাড়ি ছিল। সেই বাড়ি দেখাশোনা করতেন ভুবন দত্ত নামে এক ব্যক্তি। জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় বাড়িটি বহুকাল পড়েছিল। জঙ্গলে ঘেরা বাড়িটি শিয়াল ও সাপের উপদ্রবের কারণে কেউ ভাড়া নেয়নি, তাই সকলে তাকে পোড়োবাড়ি বলত। 1886 সালের আশ্বিন মাসে সেই জরাজীর্ণ বাড়ি ভাড়া নিয়ে স্বামীজির নেতৃত্বে গড়ে উঠেছিল যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের নামাঙ্কিত প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ, বরাহনগর রামকৃষ্ণ মঠ। আজ চলুন সেই ঐতিহ্যপূর্ণ বরাহনগর মঠ ঘুরে দেখি। সেখান থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের বৈরাগ্য বীজ প্রথম অঙ্কুরিত হয়েছিল। তার সাথে শুনি অতীত দিনের কিছু কথা, যা আজও ভক্তদের মনকে শিহরিত করে। দিন অফিস থেকে ফিরে পূজার ঘরে ধ্যানে বসেছিলেন ঠাকুরের রসদদার সুরেন্দ্রনাথ মিত্র। এমন সময় দিব্য দর্শনে ঠাকুর তাকে দেখা দিয়ে বলে, তুই কি করছিস? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আগে তাদের একটা ব্যবস্থা কর, তারপর ধ্যান করবি। তিনি তখনই ছুটে গেলেন নরেনের কাছে এবং সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, ভাই নরেন, একটি আস্তানা কর যেখানে ঠাকুরের ছবি ও তার ব্যবহৃত জিনিসপত্র ভরসাদি রেখে নিত্য পূজা অর্চনা চলতে পারে, যেখানে তোমরা ভক্তরা একসাথে থাকতে পারো এবং গৃহী ভক্তরাও সেখানে যাতায়াত করতে পারে। কাশীপুরে যেমন টাকা পাঠাতাম ঠিক তেমনই এখানেও টাকা পাঠাত। স্বামীজি এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে বন্ধু ভবনাথকে বাড়ি খুঁজে বার করার জন্য দায়িত্ব দিলেন। ঠাকুরের ত্যাগী সন্তানদের থাকার জন্য মাসিক 10 টাকা ভাড়ায় বরাহনগরে সেই বাড়িটি ভাড়া নেওয়ার ব্যবস্থা করলেন ভবনাথ। স্বামীজি তখন তারক মহারাজকে চিঠি পাঠালেন। তিনি ছিলেন তখন কাশীতে। চিঠি পেয়ে মহারাজ তখনই কলকাতায় ফিরে এলেন। স্টেশন থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে প্রথমে তিনি বলরাম ভবনে গেলেন। তারপর সেই ঘোড়া গাড়ি করে নরেন ও রাখালকে সঙ্গে করে তারক মহারাজ পৌঁছলেন বরাহনগরের মঠে। ইতিমধ্যে সুরেন্দ্রনাথ মিত্রের নির্দেশে ঠাকুরের ছবিগুলো ও জিনিসপত্র সব নিয়ে বলরাম ভবন থেকে বরাহনগর মঠে পৌঁছেছিলেন গোপালচন্দ্র ঘোষ, অর্থাৎ ছোট গোপাল। আর মঠের সকলের খাবার রান্নার জন্য তার সঙ্গে এক ব্রাহ্মণ রাঁধুনি এলেন। তারক মহারাজ আগে গৃহত্যাগ করেছিলেন, তাই স্থির হলো বরাহনগর মঠে তিনি স্থায়ীভাবে দিনরাত সবসময় থাকবেন। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম স্থায়ী সন্ন্যাসী, ত্যাগী সন্ন্যাসী। এর কয়েকদিন পর বুড়ো গোপাল দাদা ও লাটু দাদা বরাহনগর মঠে এসে স্থায়ীভাবে থাকতে আরম্ভ করলেন। তারপর এলেন কালী ও শশী মহারাজ। নরেন, শরৎ, রাখালরা তখন নিজেদের বাড়ি থেকে মঠে আসা যাওয়া করতেন। আবার কখনো কখনো তারা রাতে মঠেও থেকে যেতেন। বাড়ি ভাড়া, রাঁধুনির বেতন ও সকলের খাওয়া খরচ সব মিলে সারাদিনে প্রায় মাসে 100 টাকা মতো খরচা হতো। সব খরচা বহন করতেন সুরেন্দ্রনাথ মিত্র মশাই নিজেই। কাশীপুরে থাকার সময় ঠাকুর নরেনকে নেতা নির্বাচন করে দিয়েছিলেন, তাই স্বামীজির নির্দেশে মঠ পরিচালিত হতো। সেই সময় তিনিই ছিলেন সকলের আশা, ভরসা, সুখ ও সান্ত্বনার কেন্দ্রস্থল। ঠাকুরের সেবা, পূজা, জপ, ধ্যান, পঠন পাঠন, ভজন গান, বাজনা, বেদ পুরাণ শাস্ত্র পাঠ করে অতি কষ্টের মধ্যে একবেলা খেয়ে কোনো রকমের মধ্যে দিন অতিবাহিত করতেন ঠাকুরের ত্যাগী সন্তানরা। 1887 সালের জানুয়ারি মাসে বরাহনগর মঠে ঠাকুরের 12 জন ত্যাগী সন্তানরা স্বাস্থ্যবিধি মেনে বিরজা হোম করে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপর থেকে তাদের জীবনে বৈরাগ্য ও আধ্যাত্মিকতা আরও বৃদ্ধি পায়। জপ ধ্যান করে দিন কাটতে আরম্ভ করলো। দুঃখ, দারিদ্র্য, অপমান, অনাহার, রোগ, যন্ত্রণা প্রভৃতি সহ্য করে ঠাকুরের দেখানো পথে কঠিন জীবন পালন করেছিলেন। তাদের সেই ত্যাগ আজকে বিশ্বের দরবারে শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত করেছে। 1886 থেকে 1892 সাল পর্যন্ত বরাহনগরে প্রথম মঠ ছিল। তারপর তা আলমবাজারে স্থানান্তরিত হয়। তারপর জীর্ণ হয়ে পড়েছে। 2004 সালে অনেক আইনি ঝামেলার পর বেলুড় মঠে একটি স্থায়ী শাখায় পরিণত হয়। অনেক বাধা পেরিয়ে বরাহনগরে মঠ পুনরায় প্রতিষ্ঠিত করে আবার নতুন করে মঠ ভবন গড়ে তোলা হয়।
পুরনো বরানগর মঠ ভবনের মূল প্রবেশদ্বারের ঠিক সামনে দুটি জোড়া স্তম্ভ ছিল, যা আজও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে জোড়া স্তম্ভ দুটি সংস্কার করা হয়েছে, যা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে, এক উজ্জ্বল স্মৃতি বহন করে চলেছে। বরানগর মঠ আসলে শুধু মঠ নয়, শ্রীরামকৃষ্ণের সঙ্গে জীবন্ত দলিল। যুগাবতার ঠাকুরের নামাঙ্কিত শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠ বরানগর রামকৃষ্ণ মঠ। যারা কখনো এই মঠে আসেননি তাদের এই মঠে আসার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।